ডায়াবেটিস বাংলাদেশে আসলে মহামারী আকারে দেখা দিয়েছে এবং সেই ডায়াবেটিসের মহামারী কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বয়সের গ্রুপে ছেলে মেয়ে বিভিন্ন পেশার গ্রুপে কিন্তু আমাদের এটা এফেক্ট করছে। তো তার মধ্যে আমি আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যারা পুলিশ বাহিনীতে আছেন, যারা সামরিক বাহিনীতে আছেন, সাংবাদিক যারা আছেন, তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে থাকেন এবং অনেক স্ট্রেসফুল লাইফ লিড করে থাকেন এবং তাদের যে নিয়মানুবর্তিতা এটা কিন্তু মানা অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। রাস্তায় ডিউটি করতে হচ্ছে, দৌড়াইতে হচ্ছে, যখন যেখানে অ্যাসাইনমেন্ট যেতে হচ্ছে, তাদের খাবারের টাইমের সমস্যা হচ্ছে, তাদের খাবারের পরিমাণ এবং গুণগত মানের কিন্তু অনেক হেরফের হয়ে যায়। এই সব ক্ষেত্রে আসলে এই স্ট্রেসের কারণে যেটা হয় যে যারা স্ট্রেসের কারণে যেটা বলি আমরা যে তিনটা হরমোন অতিরিক্ত তৈরি হয় মানুষের শরীরে, তাদের শরীরে অতিরিক্ত হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে কর্টিসল, গ্লুকাগন, এপিনেফ্রিন এবং গ্রোথ হরমোন। এই ধরনের হরমোনগুলো এই পেশার যারা আছে, যারা অনেক স্ট্রেসফুল লাইফ লিড করে তাদের তৈরি হয় এবং এই হরমোন অতিরিক্ত তৈরি হলে কিন্তু তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার কারণে কিন্তু তাদের ডায়াবেটিস, প্রেশার এগুলো হওয়ার কিন্তু অনেক অনেক বেশি সম্ভাবনা থাকে। এবং আমি অনেককে দেখেছি যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু সঠিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন না, শুধুমাত্র তাদের লাইফস্টাইলের কারণে, তাদের যে অ্যাক্টিভিটিস কারণে, তাদের যে কখনো সকালে ডিউটি পড়ছে, কখনো বিকালে ডিউটি পড়ছে, কখনো রাতে ডিউটি পড়ছে, খাবারের সময় সরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরকে আমরা বিশেষ যত্ন নিতে বলবো। তারা যেন ডিউটি রোস্টারটাকে এমনভাবে অর্গানাইজ করেন এবং তাদের অনেকেরই দেখা যায় যে তাদের ওয়াশরুমে যাওয়ার সমস্যা থাকে, ডিউটির সময় দেখা যায় যে পেশাব ধরে রাখতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনির উপর চাপ পড়ার সম্ভাবনা থাকে, ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকে। যারা রোদে গরমের মধ্যে কাজ করছেন, আমাদের সাংবাদিক ভাইরা, পুলিশ এবং আর্মির ভাইরা যারা কাজ করছেন, তাদের কিন্তু এই ধরনের যে পানি শূন্যতা হয়ে যাওয়া, ডিহাইড্রেশন হয়ে যাওয়া এবং এই ধরনের যে সমস্যাগুলো থেকে কিন্তু তারা নানা রকম অসুস্থতায় ভুগে থাকেন। যদি এর মধ্যে কারো ডায়াবেটিস হয়ে যায় তাহলে কিন্তু সময় মতো ঔষধ নেওয়া তাদের জন্য, যদি ইনসুলিনের দরকার পড়ে সেটা নেওয়া, এগুলো কিন্তু অনেক জটিল একটা বিষয় হয়ে যায়। সেজন্য আমরা সবসময় বলি যে আসুন আমরা সঠিক লাইফস্টাইল পালন করি, আমরা প্রতিদিন যেন একটু হাঁটাহাঁটি করি, আমরা যেন সঠিক মাত্রায় ঘুমাই এবং সুষম খাদ্য গ্রহণ করার মাধ্যমে, এবং যারা এই পেশায় আছেন তাদের যারা সিনিয়র আছেন তারা যদি বিষয়টাকে একটু সহমর্মিতার মাধ্যমে দেখেন এবং তাদের স্বাস্থ্যের দিকে যদি একটু খেয়াল রাখেন, কারণ তারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ এবং আর্মির ভাইরা তারা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সাংবাদিক ভাইরা আমাদের বিবেক, তারা কিন্তু আমাদের নানা রকম ইনফরমেশন দিয়ে আমাদের সচেতনতা তৈরি করছে। সুতরাং তাদেরকেও সুস্থ রাখা আসলে আমাদের সবারই দায়িত্ব। আসুন সবাই একসাথে কাজ করে এই গ্রুপটা, পুলিশ, আর্মি এবং সাংবাদিক, সবারই স্বাস্থ্যের প্রতি আমরা খেয়াল রাখি এবং তাদেরকে নিরোগ রাখতে সহায়তা করি। ভাত ভালো না রুটি ভালো ডায়াবেটিস রোগীর জন্য? আসলে ভাত আর রুটি দুটোই কিন্তু কার্বোহাইড্রেট এবং একটার সাথে একটা কিন্তু তেমন একটা তফাৎ নেই, কিন্তু সবার মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে ডায়াবেটিস রোগী যদি ভাত খায় তাহলে একটা বিরাট অপরাধ করে ফেললো। একজন 3 বেলা ভাত খায় মানে সে একটা পাপী অথবা অপরাধী। এরকম কোনো ব্যাপার নেই। আসলে ভাত এবং রুটি একই জিনিস। একটা রুটি মানে 1.25 কাপ ভাত, দুটো রুটি মানে 1.5 কাপ ভাত, তিনটা রুটি মানে 2 কাপ ভাত আপনি ইজিলি এক্সচেঞ্জ করতে পারেন। অনেকেরই আছে যে রুটি খেয়ে পেটে প্রচণ্ড গ্যাস হয়, কিন্তু আমরা অনেক সময় জোর জবরদস্তি করি যে আপনার ডায়াবেটিস হয়েছে সুতরাং আপনাকে রুটি খেতেই হবে, আপনি মরেন আর বাঁচেন, আপনাকে রুটি খেতে হবে। তো এমন কোনো ব্যাপার নেই। আসলে অনেকেরই গ্লুটেন সেন্সিটিভিটি থাকে, নানা রকম সংবেদনশীলতা থাকে বিভিন্ন খাবারের প্রতি। তো যে কোনো রকমের কার্বোহাইড্রেট আমরা যদি এক্সচেঞ্জ করে নিই তাহলে কিন্তু যেটা তার পেটে সহ্য হয় এরকম খাবার কিন্তু আমাদেরকে এনকারেজ করতে হবে। এবং সুবিধা হচ্ছে যে রুটিটাতে সুবিধা হচ্ছে রুটিটা গোনা যায়, আর ভাতের সুবিধা হচ্ছে ভাতটা আমরা গুনতে পারি না, তার ফলে অনেক সময় একটু বেশি খাওয়া হয়ে যায়। সেজন্য নিয়মটা হচ্ছে যে আপনার পুরো খাবারটা একজনের যতটুকু সাপ্লাই আছে সেই পুরো খাবারটা তার জন্য যতটুকু রিকমেন্ডেড আছে, যতটুকু বরাদ্দ আছে, সেই খাবারটা একটা প্লেটের মধ্যে নিয়ে আলাদাভাবে সরে যাওয়া এবং সেখান থেকে অন্যান্য যে খাবারগুলো আছে এইগুলোকে পুরো আমরা যদি খাবারের যেটা আমাদের সাপ্লাই থাকে, যেটাতে রান্না হয়, সেটা নিয়ে যদি আমরা বসে যাই ডাইনিং টেবিলের মধ্যে তাহলে কিন্তু দেখা যায় যে একটু একটু করে নিতে 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 অনেক খাবার হয়ে যায়। সেজন্য আপনার জন্য যতটুকু খাবার বরাদ্দ আছে সেটা নিয়ে আমরা অন্যান্য খাবারকে সরিয়ে রেখে একবারে যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু
অতিরিক্ত খাওয়ার হাত থেকে অনেক সময় পছন্দ হয় খাবারটা ভালো লাগে একটু একটু করে নিতে থাকি, সেখান থেকে কিন্তু আমরা সরে আসতে পারবো। এবং ভাত আর রুটি কোনোটা খেলে বেশি ডায়াবেটিস কন্ট্রোল হবে, কোনোটা খেলে কম কন্ট্রোল হবে এমন কোনো কথা নেই। আবার অনেক সময় দেখা যায় যে অনেক দামি দামি অনেক চাউল পাওয়া যায়, অনেক দামি দামি আটা পাওয়া যায়, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি লো জিআই। তো লো জিআই দিয়ে আসলে গবেষণায় দেখা গেছে যে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্পেশাল ধরনের চাল অনেক দাম দিয়ে কেনা অথবা স্পেশাল ধরনের আটা অনেক দাম দিয়ে কিনে আসলে গবেষণায় দেখা গেছে যে আলাদাভাবে কোনো বেনিফিট পাওয়া যায় না। সুতরাং আমরা রিজনেবল প্রাইসের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে বাজারে সেটাই আমরা খাবো এবং পরিমিতভাবে খাবো এবং খাবারের অনুপাতটা সমান রাখবো। শতকরা 50% একটা মানুষের কার্বোহাইড্রেট দরকার পড়ে, সেইভাবে কিন্তু আমরা অর্গানাইজ করবো। একটা প্লেটের মধ্যে আমরা যদি প্লেটটাকে 4 ভাগে ভাগ করি, তার অর্ধেক থাকবে আমাদের নন স্টার্চি ভেজিটেবল, যেটার মধ্যে আলু ছাড়া সমস্ত যে সবজি সেটা দিয়ে অর্ধেক প্লেটটাকে আমাদের ভরতে হবে। বাকি অর্ধেক প্লেটটাকে আমরা 2 ভাগে ভাগ করব। তার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ থাকবে আমার ভাত রুটি আর 4 ভাগের 1 ভাগ থাকবে মাছ মাংস। সুতরাং 4 ভাগের 1 ভাগ ভাত রুটি, 4 ভাগের 1 ভাগ মাছ মাংস এবং অর্ধেকটা থাকবে সবজি দিয়ে ভরপুর। তাহলে এই প্লেটটাকে আমরা 4 ভাগে ভাগ করে ফেললে, এই প্লেট মেথডের মাধ্যমে যদি আমরা খাবার খাই, তাহলে আমাদের ওই পাল্লা পাথর দিয়ে নিক্তি দিয়ে মাপার দরকার পড়ে না। আমরা খুব সহজেই কিন্তু আমাদের প্লেটটাকে এরকমভাবে সাজিয়ে একটা হেলদি ডায়েট আমরা মেনটেন করতে পারি।